জানেন, চারপাশের এত হাসির মাঝেও কেমন যেন একা লাগে কখনো কখনো, তাই না? খুব সত্যি কথা। ভবিষ্যতের নানান চিন্তা, রাতে ঘুম আসে না, নিজেকে কেমন যেন একটু কম যোগ্য মনে হয়। এই অনুভূতিগুলো কিন্তু অনেকেরই খুব চেনা। একদম। আর বাংলাদেশে তো লক্ষ লক্ষ মানুষ হয়তো নীরবে এই ডিপ্রেশনের সাথে লড়ছেন, অথচ অনেকেই হয়তো বুঝতেও পারছেন না যে বিষয়টা কি। ঠিক তাই। হয়তো ভাবছেন এটা সাধারণ মন খারাপ, কিন্তু এটা তার চেয়েও বেশি কিছু হতে পারে। আজ আমরা ঠিক এই বিষয়টা একটু গভীর থেকে বোঝার চেষ্টা করব, একজন মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞের দেওয়া তথ্যের ভিত্তিতে। ডিপ্রেশন আসলে কি, কেন হয়, আর মুক্তির পথটাই বা কোথায়, এসব কিছু নিয়ে একটা আলোচনা আর কি। হ্যাঁ, নিশ্চয়ই। চলুন শুরু করা যাক। আচ্ছা, প্রথমেই তাহলে আসি, এই যে আমরা বলছি ডিপ্রেশন, এটা আসলে কি বোঝায়? এটা কি শুধুই মন খারাপের একটা গালভরা নাম? না না, একেবারেই না। দেখুন, সাধারণ দুঃখ বা মন খারাপ তো আমাদের সবারই হয়, জীবনের অংশ ওটা। কিন্তু ডিপ্রেশন হচ্ছে একটা মানসিক স্বাস্থ্যের অবস্থা। মানসিক স্বাস্থ্যের অবস্থা মানে এটা একটা অসুস্থতা। যখন কেউ টানা কয়েক সপ্তাহ বা মাস ধরে দীর্ঘ সময় ধরে তীব্র মন খারাপে ভোগেন, কিছুতে আনন্দ পান না, আগে যা ভালো লাগতো এখন লাগে না, নিজের উপর থেকে ভরসা চলে যায়, একটা শূন্যতা অনুভব করেন, কাজ করতেও ইচ্ছে করে না হয়তো। একদম। দৈনন্দিন সাধারণ কাজ করতেও যেন ইচ্ছা শক্তি পান না। এটা কিন্তু শুধু মন নয়, শরীর, আবেগ সবকিছুকেই প্রভাবিত করে ফেলে। তারপরে এর কিছু নির্দিষ্ট লক্ষণ আছে যেগুলো দেখে বোঝা যেতে পারে কিভাবে একজন সতর্ক হবেন? হ্যাঁ, কিছু স্পষ্ট লক্ষণ অবশ্যই আছে। আর যদি ধরুন অন্তত টানা 2 সপ্তাহ ধরে প্রায় প্রতিদিন এই লক্ষণগুলো থাকে, তাহলে কিন্তু সত্যিই সতর্ক হওয়া জরুরি। আচ্ছা, কিরকম লক্ষণ? যেমন ধরুন, দিনের বেশিরভাগ সময়ই মনটা ভীষণ খারাপ থাকা, আগে যে কাজগুলো করতে খুব ভালো লাগতো সেগুলোতে এখন আর কোনো আগ্রহই না পাওয়া, ঘুমের অভ্যাসে বড় পরিবর্তন আসা, হয়তো ঘুম একেবারেই আসছে না, ইনসমনিয়া হচ্ছে, অথবা উল্টোটা, সারা দিন শুধু ঘুম পাচ্ছে। ওহ আচ্ছা, ঘুমের সমস্যাটা তাহলে একটা বড় ইন্ডিকেটর। হ্যাঁ, খাওয়ার অভ্যাসেও পরিবর্তন দেখা যায়, হয়তো খিদে একদম চলে গেছে, অথবা অস্বাভাবিক রকম বেশি খিদে পাচ্ছে। আর সারাক্ষণ ক্লান্তি লাগা, শরীরে শক্তি না পাওয়া, কোনো কারণ ছাড়াই মাথা ব্যথা বা শরীরে ব্যথা হওয়া, এমনকি অনেক সময় নিজের ক্ষতি করার চিন্তা বা জীবনটাকে অর্থহীন মনে হওয়ার মতো ভাবনাও আসতে পারে। এই শারীরিক লক্ষণগুলোর কথা বললেন, এটা খুব গুরুত্বপূর্ণ। মাথা ব্যথা, ক্লান্তি, এগুলো তো আমরা অনেক সময়ই তেমন পাত্তা দিই না, ভাবি কাজের চাপ হয়তো। ঠিক, কিন্তু এর পেছনেও কিন্তু মানসিক কারণ থাকতে পারে। আর যখন এই সব কিছু মিলে টানা কিছুদিন চলতে থাকে, তখন বিশেষজ্ঞের পরামর্শ নেওয়াটা জরুরি হয়ে পড়ে। আচ্ছা, এই যে ডিপ্রেশন, এর পেছনের কারণগুলো কি কি হতে পারে? এটা কি শুধু পারিপার্শ্বিক চাপ থেকেই হয়, নাকি আরও কিছু আছে? না, কারণগুলো বেশ জটিল আর বিভিন্ন, একক কোনো কারণ নয় আসলে। কিছু ক্ষেত্রে জেনেটিক বা বংশগত একটা প্রভাব থাকে, পরিবারে যদি কারো ডিপ্রেশনের ইতিহাস থাকে তাহলে ঝুঁকিটা একটু বাড়ে। ও আচ্ছা, জেনেটিক। হ্যাঁ, আবার ধরুন জীবনের বড় কোনো দুর্ঘটনা বা পরিবর্তন, যেমন প্রিয় কাউকে হারানো, সম্পর্ক ভেঙে যাওয়া, চাকরি চলে যাওয়া, এই ধরনের বড় ধাক্কাগুলো ডিপ্রেশনের কারণ হতে পারে। এগুলো তো ট্রিগার করতে পারে। ঠিক। আরেকটা গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে মস্তিষ্কের ভেতরের কিছু রাসায়নিক উপাদানের ভারসাম্যহীনতা। আমাদের মস্তিষ্কে নিউরোট্রান্সমিটার থাকে, যেমন ধরুন সেরোটোনিন, যা মেজাজ বা অনুভূতি নিয়ন্ত্রণে সাহায্য করে। এগুলোর পরিমাণে গড়বড় হলেও কিন্তু ডিপ্রেশন হতে পারে। এটা পুরোপুরি বায়োলজিক্যালও হতে পারে? হ্যাঁ, বায়োলজিক্যাল কারণও আছে। এর সাথে যোগ হয় সামাজিক চাপ, একাকিত্ব, পারিপার্শ্বিক বিভিন্ন বিষয়, সবকিছু মিলিয়েই আসলে অবস্থাটা তৈরি হয়। কিন্তু একটা সমস্যা তো আছেই, আমাদের সমাজে মানসিক স্বাস্থ্য নিয়ে কথা বলতে কেমন যেন একটা দ্বিধা কাজ করে, তাই না? মানুষ সাহায্য চাইতেও ভয় পায়। এটা সম্ভবত সবচেয়ে বড় বাধাগুলোর একটা। সমাজে একটা ভীষণ ভুল ধারণা প্রচলিত আছে যে মানসিক সমস্যা মানেই বুঝি পাগলামি বা ব্যক্তির ইচ্ছা শক্তির অভাব। হ্যাঁ, লোকে কে বলবে, এই ভয়টা খুব কাজ করে। ঠিক, এই যে সামাজিক স্টিগমা বা লজ্জা, এর ভয়ে মানুষ কষ্টটা ভেতরে চেপে রাখে, সাহায্য চায় না। অথচ দেখুন, ডিপ্রেশন তো অন্য আর 5টা শারীরিক অসুস্থতার মতোই, ধরুন হাঁপানি বা ডায়াবেটিসের মতো। এর নির্দিষ্ট কারণ আছে, বিজ্ঞানসম্মত ব্যাখ্যা আছে, আর চিকিৎসাও আছে। ঠিক।
সাহায্য চাওয়াটা কিন্তু কোনো দুর্বলতা নয়, বরং এটা নিজের প্রতি দায়িত্ববোধ আর সাহসেরই পরিচয়। আপনি চিকিৎসার কথা বললেন, যারা এই দ্বিধা কাটিয়ে সাহায্য নিতে আসেন তাদের জন্য কি ধরনের চিকিৎসা পদ্ধতি আছে? প্রধানত দুটো পথ আছে চিকিৎসার। একটা হলো সাইকোথেরাপি বা কাউন্সেলিং। এর মধ্যে খুব পরিচিত একটা হলো কগনিটিভ বিহেভিয়ারাল থেরাপি বা সিবিটি। সিবিটি সেটা কি রকম? এখানে মূলত নেতিবাচক চিন্তা ভাবনা বা বিশ্বাসের ধরনগুলো চিহ্নিত করা হয়, তারপর সেগুলো পরিবর্তন করে কিভাবে আরও পজিটিভ বা বাস্তবসম্মতভাবে ভাবা যায় সেই কৌশলগুলো শেখানো হয়, মানে চিন্তার অভ্যাস বদলানো আর কি। ইন্টারেস্টিং। আর দ্বিতীয় পথটা? দ্বিতীয়টা হলো ওষুধ, মানে অ্যান্টিডিপ্রেসেন্ট। এগুলো ওই যে বললাম মস্তিষ্কের রাসায়নিক ভারসাম্য সেটা ফেরাতে সাহায্য করে। তবে কার জন্য কোনটা প্রয়োজন বা দুটোই লাগবে কিনা সেটা একজন বিশেষজ্ঞই রোগীর অবস্থা আর প্রয়োজন অনুযায়ী ঠিক করেন। তার মানে চিকিৎসাটা ব্যক্তিভেদে আলাদা হয়? একদম, প্রত্যেকের পরিস্থিতি আলাদা, তাই চিকিৎসাও সেভাবে সাজানো হয়। তার মানে আশার আলো অবশ্যই আছে। এই চিকিৎসার পাশাপাশি নিজে থেকে কি কিছু করার থাকে, মানে নিজের ভালোর জন্য? অবশ্যই। চিকিৎসার সাথে সাথে নিজের কিছু যত্ন নিলে, মানে কিছু অভ্যাস গড়ে তুললে সেরে ওঠার প্রক্রিয়াটা আরও সহজ হয়। যেমন ধরুন নিয়মিত হালকা ব্যায়াম করা। ব্যায়াম করলে কিন্তু মন ভালো রাখার হরমোন নিঃসরণ বাড়ে। মেডিটেশন বা মননশীলতার অভ্যাস করা যেতে পারে, যা মনকে শান্ত রাখতে সাহায্য করে। স্বাস্থ্যকর খাবার খাওয়া? হ্যাঁ, স্বাস্থ্যকর সুষম খাওয়া খুব জরুরি। কাছের মানুষজন, মানে বন্ধু বা পরিবারের সাথে মন খুলে কথা বলা, তাদের সাথে সময় কাটানো, এতে একাকিত্ব কমে। ডায়েরি লেখার কথা অনেকে বলেন। সেটাও খুব ভালো অভ্যাস। নিজের অনুভূতিগুলো গুছিয়ে লিখে রাখলে অনেক সময় ভেতরের চাপটা কমে। আর অবশ্যই পর্যাপ্ত এবং নিয়মিত ঘুম নিশ্চিত করা। এগুলোকে আসলে বলা যেতে পারে মনের যত্ন নেওয়া। ছোট্ট ছোট্ট জিনিস, কিন্তু হয়তো খুব কার্যকর। হ্যাঁ, এই ছোট ছোট অভ্যাসগুলো মিলে কিন্তু বড় পরিবর্তন আনতে পারে। আচ্ছা, একটা খুব জরুরি প্রশ্ন আছে। যদি পরিস্থিতি খুব খারাপ দিকে চলে যায়, ধরুন কারো মধ্যে আত্মহত্যার চিন্তা আসছে বা তিনি সেরকম কথা বলছেন, তখন তাৎক্ষণিক কি করা উচিত? দেখুন, এই পরিস্থিতিটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটাকে একটা মেডিকেল এমার্জেন্সি হিসেবেই দেখতে হবে এবং এক মুহূর্তও দেরি করা চলবে না। কি করতে হবে তখন? সবচেয়ে আগে দরকার দ্রুত সাহায্য নেওয়া। বাংলাদেশে মানসিক স্বাস্থ্য সহায়তার জন্য হেল্পলাইন আছে, যেমন কান পেতে রই। নম্বরটা হলো 1323। সেখানে ফোন করে পরামর্শ নেওয়া যায়। আচ্ছা, হেল্পলাইন। হ্যাঁ, অথবা পরিচিত কোনো বিশ্বস্ত বন্ধু বা পরিবারের সদস্য যার সাথে কথা বলা যায় তাকে জানানো। আর সবচেয়ে ভালো হয় সরাসরি কোনো মনোরোগ বিশেষজ্ঞ বা সাইকিয়াট্রিস্টের কাছে নিয়ে যাওয়া বা যোগাযোগ করা। এটা খুব গুরুত্বপূর্ণ যে একা না থাকা বা কাউকে জানানো। একদম। মনে রাখতে হবে মানসিক কষ্ট বা এই ধরনের চিন্তা চেপে রাখলে সেটা আরও বাড়ে, কমে না। সঠিক সময়ে সাহায্য কিন্তু জীবন রক্ষা করতে পারে। এটা গোপন রাখার বিষয় নয়। এই পুরো আলোচনা থেকে একটা জিনিস খুব পরিষ্কার হলো যে ডিপ্রেশন মানে জীবনের শেষ নয়, এখান থেকে বেরিয়ে আসার পথ আছে। অবশ্যই, এটাই আসলে মূল বার্তাটা। যারা এই কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন তাদের জানা দরকার যে তারা একা নন। তাদের যে কষ্ট হচ্ছে সেটা সত্যি, আর সাহায্য চাওয়াটা কোনো লজ্জার ব্যাপার নয়, বরং সাহসের কাজ। ঠিক, সঠিক চিকিৎসা, কাছের মানুষদের ভালোবাসা ও সাপোর্ট, আর নিজের একটু চেষ্টা, এই সব কিছু মিলে অবশ্যই সুস্থ হয়ে ওঠা সম্ভব। সময় লাগতে পারে, কিন্তু অন্ধকার কেটে আলো আসবেই। মানসিক স্বাস্থ্যের যত্ন নেওয়াটা যে শারীরিক স্বাস্থ্যের মতনই জরুরি, এই কথাটা আমাদের সবার মনে রাখা দরকার। কোনো ভয় বা লজ্জা নয়, বরং সচেতনতা আর সাহস নিয়ে এগিয়ে আসতে হবে। একদম। আজকের এই আলোচনাটা মূলত একজন মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞের দেয়া তথ্যের উপর ভিত্তি করে ডিপ্রেশনকে বোঝা এবং এর থেকে মুক্তির সম্ভাব্য উপায়গুলো নিয়ে জানার চেষ্টা ছিল। হ্যাঁ। আচ্ছা, আলোচনা তো শেষ হলো, কিন্তু শ্রোতাদের জন্য একটা প্রশ্ন রেখে গেলে কেমন হয়? হ্যাঁ, নিশ্চয়ই। একটু ভাবুন তো, আমাদের এই যে রোজকার জীবন, এর মধ্যে এমন আর কোন কোন অপ্রত্যাশিত বা আপাত দৃষ্টিতে ছোটখাটো বিষয় ডিপ্রেশনের ঝুঁকিটাকে হয়তো নীরবে বাড়িয়ে দিতে পারে, যা আমরা সচরাচর চোখ এড়িয়ে যাই বা তেমন গুরুত্ব দিই না?